শালিনী জিম থেকে বাড়ি ফেরার পরই কেমন যেন গোবরের গন্ধ অনুভব করে। ইস, এই সাত সকালবেলা আমাদের বাড়িতে কোথা থেকে গোবরের গন্ধ আসছে? বাড়িতে কি কোনো গরু টরু ঢুকে পড়েছে? ছি, সাত সকালবেলা আমার মাথাটাই নষ্ট করে দিল একেবারে। ওয়াক তু, আমার খুব বমি পাচ্ছে। ঠিক এমন সময় সেখানে শালিনীর শাশুড়িমা এবং বড় যা আসে। এই যে বৌমা, সাত সকালবেলা কোথায় চলে গিয়েছিলে? তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। বড় বৌমা একা হাতে উঠান পরিষ্কার করা, ঘরবাড়ি ঝাড় দেওয়া, মোছা সবই করলো। তুমি তো বড় বৌমাকে একটু সাহায্য করতে পারতে। আপনি কি আমাকে বলছেন আমি কেন ঘর মুছবো? তার জন্য তো বাড়িতে কাজের লোক রাখা আছে। মন্টুদাই বাড়ির সমস্ত কাজকর্ম করে দেয়। শহরের লোকেদের প্রত্যেকের বাড়িতে কাজের লোক, রান্নার লোক থাকে। এখানে কেউ নিজেদের কাজ নিজে করে না। আর দিদি, তুমি উঠানে গোবর ছড়িয়েছো কেন? আমরা তো গ্রামের বাড়িতেও সকালবেলা উঠানে গোবর জল ছড়াই। এই নিয়মগুলো তো বহুকাল ধরেই করে আসছি, তাই তোমাদের বাড়িতে এসে উঠানে গোবর জল না দিয়ে থাকতে পারলাম না। এই শুনে শালিনী খুবই রেগে যায়। তাই তখনই শালিনী তাদের বাড়ির কাজের লোক মন্টুদাকে দিয়ে বাড়ির উঠান ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করিয়ে নেয়। আসলে শালিনীর শাশুড়ি মা এবং তার বড় বৌমা শুভ্রা প্রথমবারের মতো শহরে বেড়াতে আসে। শালিনীর শাশুড়ি মা অমলা দেবী এবং তার বড় বৌমা শুভ্রা কেউই শহরের আদব কায়দা সম্বন্ধে কিছুই জানতো না। তাই তারা শহরে এসেও গ্রামীণ জীবনযাপন করার চেষ্টা করে। এই তো ছোট বৌমা, সকালবেলা তোমার স্নান হয়ে গেছে দেখছি। যাও, রান্নাঘরে গিয়ে আমার জন্য লুচি, আলুর দম, ঘুগনি আর পায়েস রান্না করে নিয়ে এসো। তোমার অনেকদিন বিয়ে হলো, কিন্তু এখনো পর্যন্ত তোমার হাতে রান্না বান্না খাওয়া হয়নি। এমনিতেই তোমার বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি গিয়ে রান্না করে আনো। শাশুড়ি মায়ের কথা শুনে শালিনী তার রান্নার লোক সীমাকে লুচি, আলুর দম বানাতে বললে অমলা দেবী ভীষণই রেগে যায়। তুমি বাড়ির বউ, আমাদের সবাইকে রান্না বান্না করে খাওয়ানোর দায়িত্ব তোমার, আর তুমি অন্য একটা মেয়েকে রান্না করে খাওয়ানোর কথা বলছো? যাও, নিজে গিয়ে রান্না করে খাবার নিয়ে এসো। শালিনী কিছু বলতে যাবে এমন সময় সেখানে শুভ্রার লুচি, আলুর দম এবং পায়েস নিয়ে চলে আসে, যা দেখে অমলা দেবী খুবই খুশি হয়। আমি সকালবেলা উঠেই লুচি, আলুর দম রান্না করে রেখেছিলাম। আমি তোমার রান্নার মেয়ের কাছ থেকে শুনলাম তুমি নাকি সকালবেলা কি সব গ্রিন টি আর ব্রেড অমলেট খাও। তাই আমি লুচি, আলুর দমের সঙ্গে ব্রেড অমলেট আর গ্রিন টিও বানিয়ে রেখেছি। ছোট বৌমা, তোমাদের বিয়ের পর তুমি যেহেতু শহরের মেয়ে, তাই সবাই কিন্তু তোমার খুব প্রশংসা করত। কিন্তু তোমার কাছে আসার পর দেখছি আমার গ্রামের বৌমাই ভালো। সকাল সকাল সংসারের সব কাজকর্ম সেরে ফেলেছে। আমার বড় বৌমা খুবই দায়িত্ববান, সংসারের দায়িত্ব খুব ভালো মতো পালন করতে পারে। দেখুন মা, আমি শহরের মেয়ে বলে আমাকে খোটা দেওয়ার কোনো দরকার নেই। আমি নিজে টাকা ইনকাম করি। সংসারের কাজকর্ম ছাড়াও টাকা ইনকাম করাটাও সব থেকে বড় দায়িত্ব। রান্না করে আর ঘরের কাজকর্ম করে নিশ্চয়ই টাকা ইনকাম করা যায় না। এই বলে শালিনী নিজের ঘরে চলে যায়, যা দেখে শুভ্রা এবং তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে। আসলে শালিনী ওয়ার্ক ফ্রম হোম করত, তাই সে সংসারের কাজকর্ম করার সময় পেত না। অন্যদিকে শুভ্রা হাউসওয়াইফ হওয়ায় সবসময় সে একা হাতে সংসারের দায়িত্ব সামলাতো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুভ্রা আবার নিজের অভ্যাস মতো ঘরবাড়ি ঝাড়ু দিয়ে মুছে নেয়। এভাবে ঘরবাড়ি পরিষ্কার করা হয়ে গেলে শুভ্রার হঠাৎই বাগানের গাছগুলোর দিকে নজর পড়ে। এ মা, গাছগুলোর মাটিতে একটুও জল নেই। গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই গাছগুলো শুধু এরা কিনে রেখেছে মাত্র, জল দেওয়ার কোনো নাম নেই। কিন্তু আমি এখানে যতদিন আছি আমি এই গাছগুলোর দেখাশোনা করব। এই বলে শুভ্রা গাছে জল দিতে শুরু করে। কিন্তু শালিনীদের বাড়িতে অনেক রকমের গাছপালা ছিল। সেই গাছগুলোর মধ্যে এমন কিছু গাছ ছিল যেমন বোগেনভিলিয়া, পপি, সূর্যমুখী, ডেজার্ট রোজ ইত্যাদি বেশি জলে বাঁচতে পারে না। কিন্তু শুভ্রা প্রত্যেকটি গাছে অনেক বেশি বেশি করে জল দিতে থাকে। এভাবে গাছে জল দেওয়ার পর শুভ্রা আবার রান্নাঘরে গিয়ে আলু পরোটা, ঘুগনি এবং মাখা সন্দেশ বানিয়ে সবাইকে পরিবেশন করে। এরই মধ্যে সকালে খুটখাট শব্দে শালিনীর ঘুম ভেঙে যায়। বাহ, আমার বড় যা তো দিব্যি ঘরের কাজকর্ম করতে পারছি দেখছি। মন্টুদা আর রুমাকে তাহলে কাজ থেকে ছাড়িয়ে দেব, তাহলে আমার কিছু টাকা অন্তত বেঁচে যাবে। এই ভেবে শালিনী রুমা এবং মন্টুদাকে কাজ থেকে ছাড়িয়ে দেয়। আর পরের দিন সকালবেলা শালিনী দেখে তার দামি দামি গাছের গোড়ায় জল দাঁড়িয়ে গাছগুলো মারা গেছে, যা দেখে শালিনী খুবই রেগে যায়।
আমার গাছগুলোর এরকম দশা নিশ্চয়ই তুমি করেছো। তুমি জানো এই গাছগুলো আমি কত শখ করে লাগিয়েছিলাম? তোমাকে এই গাছে জল দিতে কে বলেছে? তোমার জন্য আমার এই দামি গাছগুলো মারা গেল। আমি তো রোজ সকালবেলা উঠে বাড়িতেও গাছে জল দিতাম। তোমার বাড়িতে এসে দেখছি গাছগুলো জল পায় না, তাই আমি ওদেরকে জল দিয়েছি। আমার এই গাছগুলোতে বেশি জল লাগে না, সপ্তাহে 2 দিন জল দিলেই চলে। গাছের গোড়াতে জল দাঁড়ালে গাছগুলো আর বাঁচে না। তোমার কি সেই বুদ্ধিটুকুও নেই? এভাবে শালিনী তার বড় যাকে অপমান করে জিমে চলে যায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর শুভ্রা প্রত্যেকদিন সকালবেলাতে ঘুম থেকে উঠে ঘর মোছা, বাসন মাজা, ব্রেকফাস্ট তৈরি করা ইত্যাদি সংসারের কাজকর্ম করতে থাকে। আর শালিনী প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে জিমে যায়, জিম থেকে এসে ব্রেকফাস্ট খায় এবং বাড়িতে বসে সারাদিন অফিসের কাজকর্ম করে। আর একদিন শালিনী তার ঘরের আলমারি খুলে দেখে, এ বাবা, মন্টুদাকে তো কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি, তারপর তো আমার খেয়ালই হয়নি আমার জামা কাপড় কে কেচে দেবে। এক কাজ করি, দিদি যখন বাড়ির সব কাজ করছে তখন আমার জামা কাপড়গুলো কেচে দিতে পারবে। এই ভেবে শালিনী তার আলমারি ভর্তি জামা কাপড় শুভ্রার কাছে কেচে দেওয়ার জন্য দিয়ে আসে। আর শুভ্রা যেহেতু প্রত্যেকদিন সকালবেলা উঠেই সংসারের কাজকর্ম করার অভ্যাস ছিল, তাই সেদিন শুভ্রা সকালবেলায় শালিনী জামা কাপড় কাচতে শুরু করে। অন্যদিকে অমলা দেবী সকালবেলা চা না পাওয়ায় শুভ্রাকে খুঁজতে আসে। আরে, তুমি এখন এত জামা কাপড় কাচতে শুরু করেছো? আমরা তো গ্রাম থেকে আসার সময় এতগুলো জামা কাপড় কিছুই আনিনি। তুমি একটা কাজ করো, এত জামা কাপড় একসঙ্গে কাচতে হবে না, তোমার শরীর খারাপ করবে। এখানে এসেও তো তুমি সব সংসারের কাজকর্ম সামলাচ্ছ। না না মা, আমার অসুবিধা হচ্ছে না, আমার কাজ করার অভ্যাস আছে। আপনি ঘরে গিয়ে বসুন, আমি 5 মিনিটের মধ্যে চা করে আপনাকে দিয়ে আসছি। শুভ্রাকে এভাবে সকাল থেকে রাত পর্যন্ত বড় জায়ের বাড়িতে খাটাখাটনি করতে দেখে অমলা দেবী খুবই রেগে যায়। তাই অমলা দেবী ঠিক করে আজকালের মধ্যেই তারা গ্রামের বাড়িতে ফিরে যাবে। আর সেদিন যখন অমলা দেবী ছোট ছেলেকে গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার কথা বলে, মা, তোমরা আজকে গ্রামের বাড়িতে ফিরে যাবে? আমার খুব গ্রামে যেতে ইচ্ছে করছে, অনেকদিন গ্রামে যাওয়া হয়নি। শালিনী তো কখনোই গ্রামে যায়নি, তাই ভাবছি একবার শালিনীকে নিয়ে তোমার সঙ্গে গ্রাম থেকে ঘুরে আসবো। ছোট ছেলে গ্রামে যাবে শুনে অমলা দেবী খুবই খুশি হয়, কিন্তু শালিনী কিছুতেই গ্রামে যেতে চায় না। আমি সারা জীবন শহরে বড় হয়েছি, আমার গ্রামে যাওয়ার একটুও ইচ্ছা নেই। তাছাড়া গ্রামে গিয়ে আমার অনেক অসুবিধা হবে। শহরে থাকার অনেক সুবিধা আছে, কিন্তু গ্রামে আমি জিম কোথা থেকে পাবো? উফ, সারাদিন তো তুমি জিম করো, পার্লার যাও আর ওয়ার্ক ফ্রম হোম করো। কয়েকদিন তুমি অফিস থেকে ছুটি নিয়ে গ্রামে বেরিয়ে আসতে পারো। আর জিমের পরিবর্তে সকালবেলা মর্নিং ওয়াক করলেও তো চলে যাবে। তাহলে তোমার আর অসুবিধা কোথায় বলো তো? এভাবে সুরেশ খুব জোর করলে শালিনী সুরেশের সঙ্গে গ্রামে যেতে বাধ্য হয়। শালিনী সেখানে গিয়ে লক্ষ্য করে অমলা দেবীরা 2 বোন তাদের পরিবারকে নিয়ে একই বাড়িতেই বসবাস করে। এমনকি সেখানে সকালে অ্যালার্ম ক্লকের বদলে মুরগির ডাকে শালিনীর ঘুম ভাঙে। শালিনী, ওঠো, রান্না করে গিয়ে সবার জন্য চা বানিয়ে আনো। শহরের বাড়ি থেকেও আমাদের গ্রামের বাড়িতে খাটনি অনেক বেশি। তুমি বড় বৌদিকে হাতে সাহায্য করে দাও, তা নাহলে এতগুলো লোকের রান্নাবান্না বৌদি একা করতে পারবে না। তুমি শেষমেশ কিনা আমাকে কাজ করার কথা বলতে এসেছো? এই জন্যই আমি গ্রামে আসতে চাইছিলাম না। বিরক্তিকর, তোমরা একটা কাজের লোককে নিয়ে নিতে পারো না? এতদিন শহরে থাকতে তোমার মা আমাকে প্রত্যেকদিন কাজ করতে বলতো, এখন তো দেখছি তুমিও আমাকে দিয়ে কাজ করাবে। ঠিক আছে, তোমাকে চা বানাতে হবে না, আমি গিয়ে চা করে আনছি। এমন সময় শুভ্রা শালিনী এবং সুরেশকে চা করে এনে দেয়। তাই শালিনী কিংবা সুরেশ কাউকেই চা বানাতে হয় না। চা খাওয়ার পর শালিনী বাইরে গিয়ে দেখে শুভ্রা সকালবেলাতেই দোতলা বাড়িঘর সমস্ত কিছু ধোয়া মোছা থেকে শুরু করে জামা কাপড় কাচা, রান্না বান্না সবই একা হাতে সামলাচ্ছে। তুমি এত কাজকর্ম করছো বলেই শ্বশুরবাড়ির সবার কাছ থেকে আমাকে কথা শুনতে হচ্ছে। তুমি যখন কাজ করতে এত ভালোবাসো, তাহলে তোমাকেই তো সমস্ত কাজকর্ম করতে হবে। তুমি কত কাজ করতে পারো বলো? শালিনীর কথা শুনে শুভ্রা কোনো কথার উত্তর দেয় না। সে শুধু শালিনীর দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। দিদি, আমার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খুব বাসন্তী পোলাও, চিকেন কষা আর গোলাপ জামুনের কম্বো খেতে ইচ্ছে করছে। তোমাদের এখানে কোথাও এরকম রেস্টুরেন্ট আছে যেখানে বাসন্তী পোলাও আর চিকেনের কম্বো পাওয়া যায়? না, তা তো নেই, কিন্তু তুমি সকালে জলখাবারে বাসন্তী পোলাও আর চিকেন কষা খাবে? আমি তো সবার জন্য বেশি বেশি করে ডাল পুরি আর ঘুগনি বানিয়েছি। তবে তুমি যদি বাসন্তী পোলাও আর মাংস খেতে চাও, আমি তোমাকে রান্না করে দেব।
এভাবে সেদিন সকালে শুভ্রা বাসন্তী পোলাও এবং মাংস কষা রান্না করবে শুনি বাড়ির অন্যান্য সদস্যরাও পোলাও চিকেন খেতে আগ্রহী হয়ে ওঠে। তাই শুভ্রাকে অনেক বেশি পরিমাণে বাসন্তী পোলাও এবং চিকেন রান্না করতে হয়। এত সমস্ত কাজকর্ম করতে শুভ্রার খুবই কষ্ট হয়, কিন্তু তবুও সে মুখে কিছু বলে না। কিছুক্ষণের মধ্যেই সবাইকে বাসন্তী পোলাও এবং চিকেন খেতে দিয়ে শুভ্রা বাসনপত্র মাজতে শুরু করে। কিন্তু বাসন মাজতে মাজতে শুভ্রা কাঁদতে কাঁদতে বলে, হে উপরওয়ালা, আমাকে তুমি কেন গ্রামে থাকা ছেলের সঙ্গে বিয়ে দিলে? আজকে যদি আমি শালিনীর মতো কোনো শহরে থাকা ছেলেকে বিয়ে করতাম তাহলে দিব্যি আমি সুখে থাকতাম। রোজ দুটো খাওয়ার জন্য আমাকে কাক ভরে উঠে কত কাজ করতে হয়। এই বাড়িতে আমার কষ্ট কেউ চোখেও দেখতে পায় না। এমন সময় শালিনী শুভ্রার সব কথা শুনে ফেলে। শালিনী মনে মনে ভেবে দেখে সত্যিই শুভ্রা ঘরের অনেক কাজকর্ম করে, কিন্তু সেই তুলনায় শালিনীকে কিছুই করতে হয় না। তাই শালিনী তখনই শুভ্রার কাজে সাহায্য করতে চলে যায়। আরে আরে, কি করছো ছোট? দুদিন গ্রামে ঘুরতে এসে তুমি বাসন মাজবে? তুমি ঘরে যাও, লোকে দেখলে কি বলবে? আমি দুদিনের জন্য বেড়াতে আসা ছোট যাকে দিয়ে কাজ করাচ্ছি। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমার বাড়িতে থেকেও তো তুমি সমস্ত কাজকর্ম করে এসেছো। আমি না হয় একটু বাসনই মেজে দিলাম। তোমার প্রত্যেকদিন ভোরবেলা ঘুম থেকে উঠে কাজ করতে খুব কষ্ট হয় বলো? আমি তোমাকে একটা উপহার দেব, এতে তোমাকে আর সকালবেলা উঠে কোনো কাজ করতে হবে না। এমন কি উপহার যেটা পেলে আমাকে আর সকালে উঠে কাজ করতে হবে না? শালিনী তখনকার মতো কিছুই বলে না। তবে কয়েকদিনের মধ্যেই একজন কাজের মেয়ে শুভ্রাদের বাড়িতে কাজ করতে আসে। আসলে শালিনী নিজের টাকাতেই সেই কাজের মেয়েটিকে মাহিনা দিয়ে শ্বশুর বাড়িতে কাজে রেখে দেয়। ফলে শুভ্রাকে এখন কষ্ট করে সকালবেলা উঠে অনেক অনেক কাজকর্ম করতে হয় না। আর শালিনীও শহরে ফিরে গিয়ে সীমা এবং মন্টুদাকে আবার নতুন করে কাজে নিয়ে নেয়। সীতা দেবী তার দুই ছেলে সুদীপ এবং রিতেশের সাথে বাস করে। তার বয়স হয়ে যাওয়ায় সে তার দুই ছেলের বিয়ে দেওয়ার কথা চিন্তা করে এবং সম্বন্ধ দেখা শুরু করে দেয়। কিছুদিনের মধ্যে দুই ভাইয়ের সাথে একই পরিবারের দুই বোন রমা এবং মিতার বিয়ে ঠিক হয়। তাদের বাবা মা মারা যাওয়ায় দুই বোন তাদের দিদা এবং দাদুর সঙ্গে একটি ভাড়া বাড়িতে বসবাস করত। দুই বোনকে দেখতে ভীষণ সুন্দরী হওয়ায় সীতা দেবীর তাদেরকে ভীষণ পরিমাণে পছন্দ হয়েছিল। বিয়ের শুভ দিন এগিয়ে আসলে সুদীপের সাথে রমার এবং রিতেশের সঙ্গে মিতার বিয়ে হয়ে যায়। বিয়ের পর, আচ্ছা বৌমা, তোমরা দুই বোন একই মায়ের পেটে সন্তান হওয়ার পরেও তোমরা দুজনে দুই রকমের কি করে বলো তো? বড় বৌমা কি সুন্দর মাথায় ঘোমটা দিয়ে সংস্কারী বউয়ের মতো থাকে, আর মিতা তুমি একটু বেশিই মডার্ন। আমি বাড়ির বড় বউ, আমি টিভিতে দেখেছি বাড়ির বউরা মাথায় ঘোমটা দিয়েই বাড়ির সমস্ত কাজ করে, আমিও তাই করব। আমার সম্মানীয় শাশুড়ি মা, যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে মার্জনা করবেন। আর আমি ছোটবেলা থেকেই এমন ধরনেরই ছিলাম, আমার মধ্যে একটু লজ্জা কম। ওইসব মাথায় ঘোমটা দিয়ে ঘুরে বেড়ানো আমার একেবারেই পোষায় না। আর আমার দিদি নেকা ষষ্ঠী, তাই এমন ভান করে ঘুরে বেড়াচ্ছে। সীতা দেবী তার বড় বৌমার কাছ থেকে এত সম্মান পেয়ে ভীষণ পরিমাণে খুশি হয়। অন্যদিকে ছোট বৌমার ব্যবহার তার একেবারেই পছন্দ হয় না। বড় বৌমা শ্বশুর বাড়িতে এসেই রান্নাঘরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। মা, আমি রান্নাঘরে যাই। বিয়ের পর তো বাড়ির বউদের এটা দায়িত্ব শ্বশুর বাড়ির লোকেদেরকে রান্না করে খাওয়ানো, তাই আমি আপনাদের সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে চাই। দিদি ভাই, তুই তো দেখছি প্রথম থেকে এসেই শ্বশুর বাড়ির লোকেদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছিস। তুই রান্না করবি কর, কিন্তু আমি এসব পারবো না। আমাকে যেন রান্না করতে বলিস না তুই। এই বলে সীতা দেবীর দুই বৌমা রান্নাঘরে চলে যায়। তারা তাদের শাশুড়ি মা এবং স্বামীদের জন্য রান্না করতে শুরু করে। রমা ঠিক করে যে সে তার শ্বশুর বাড়ির লোকেদের জন্য মটন কষা আর ভাত রান্না করবে। অন্যদিকে মিতা ঠিক করে সে সকলের জন্য ফ্রাইড রাইস রান্না করবে। তারা তাদের ইচ্ছা মতো রান্না করতে থাকে। আমি কপাল করে এমন দুই বৌমা পেয়েছি, আমাকে তোয়াজ করে রান্না করে খাওয়ানোর জন্য দুজনেই উঠে পড়ে লেগেছে। কি ভালো ভাগ্য আমার। কিছুক্ষণের মধ্যেই দুই বৌমা রান্না করে নিয়ে চলে আসে। তারা সকলকে খেতে দিয়ে দেয়। সীতা দেবী এবং তার দুই ছেলে বাড়ির দুই নতুন বৌমার হাতে রান্না খাবে বলে ভীষণ পরিমাণে উৎসুক ছিল। তারা সবার প্রথমে রমার তৈরি মাংস কষা এবং ভাত খায়। সবার প্রথমে তাদের শাশুড়ি মায়ের মাংস কষার দিকে তাকিয়ে একটু সন্দেহ হয়।
এ তুমি কেমন মাংস বানিয়েছো বৌমা? মাংসের রং এরকম সাদা কেন? এমন পাঁঠার মাংস আমাদের ফ্রিজে তো রাখা ছিল না। যাক, খেয়েই দেখি কি হাতি ঘোড়া বানিয়েছো। এই বলে সীতা দেবী মাংসের ঝোলের সাথে ভাত মেখে খায়। রমার হাতে রান্না খাওয়ার ফলে তাদের সবার গা গুলিয়ে ওঠে। এই সীতা, এটা তুমি কি রান্না করেছো? এটা তো ছুঁচো মরা। রসগোল্লার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল বানিয়ে রেখেছো কেন? আমার বমি পেয়ে যাচ্ছে তো। এই বলে তারা সবাই খাবার মুখ থেকে বের করে দেয় এবং সবাই মিলে বমি করতে শুরু করে। আসলে রমা যখন সকালবেলা রান্নাঘরে রান্না করতে যায়, সে সবার প্রথমে মটন কষা রান্না করবে বলে ফ্রিজের মধ্যে রাখা খাসির মাংসটা বের করে নেয়। কিন্তু সেই খাসির মাংসের পাত্রের মধ্যে দুটো মরা ছুঁচো পড়েছিল। রমার মাথায় ঘোমটা থাকার কারণে সে ভালোভাবে কিছুই দেখতে পায় না এবং সে খাসির মাংসের সঙ্গে সেই ছুঁচোগুলো রান্না করে ফেলে। বৌমা, তুমি দয়া করো, তোমাকে আর ঘরোয়া হয়ে মাথায় ঘোমটা দিয়ে ঘুরে বেড়াতে হবে না। আজকে তুমি মাথায় ঘোমটা দিয়ে ছুঁচো রান্না করে খাইয়ে দিয়েছো, অন্য কোনো দিন সাপ ব্যাঙ রান্না করেও খাইয়ে দেবে। বিশ্বাস করুন সম্মানীয় শাশুড়ি মাতা, আমি জোরপূর্বক কিচ্ছু করিনি, ক্ষমা করে দিন আমায়। কিন্তু আমি মাথা থেকে ঘোমটা খুলতে পারবো না, তাহলে আমার অসম্মান হবে। সকলেই রমার কথায় ভীষণ রেগে যায়, কিন্তু কেউ তাকে আর কিছু বলে না। তারা ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেয়। ভাগ্যিস ছোট বৌমা আমাদের জন্য ফ্রাইড রাইস রান্না করেছিল, না হলে আমাদের কি দুপুরবেলা না খেয়েই থাকতে হতো। দাও মিতা, আমাদেরকে ভালো করে খেতে দাও। মিতা তাদের পাতে ফ্রাইড রাইস পরিবেশন করে দেয়। তারা সকলে ভেবেছিল মিতা তৈরি করা খাবার খেয়ে আজকে তারা পেট ভরাবে। মিতা রান্নাঘরে যখন রান্না করতে যায়, সে চালের বদলে সাবু দিয়ে ফ্রাইড রাইস রান্না করার কথা চিন্তা করে। আমার শাশুড়ি মা এমনি যা মোটা ঢেপসি, উনি যদি বেশি রাইস খায় তাহলে আরো মোটা হয়ে যাবে। তাই আমি ডায়েট ফ্রাইড রাইস রান্না করব, আর সেটা হবে সাবু তেলে ভাজা রাইস। মডার্ন বৌমা মিতা সেই কারণেই সাবু দিয়ে ডায়েট ফ্রাইড রাইস রান্না করেছিল। সীতা দেবী সেই খাবার খেয়ে নিজের নামই মনে করতে পারে না। সে মিতাকেও অনেক অনেক বকাবকি করে। আমি বুঝতে পারছি তোমরা দুই বৌমা আমাকে মারতে চাইছো। এটা কি রাইস রান্না করেছো? আমার সাবু খাওয়া বারণ, আর তুমি সেটা তেলে ভেজেছো। মা, আপনার ওয়েট কমানো দরকার, না হলে কিন্তু নিজের ভারে আপনি নিজেই হাঁটতে পারবেন না। আপনি তখন বুঝবেন। তারা দুই বৌমার উপর রাগ করে খাবার না খেয়ে টেবিল থেকে উঠে চলে যায়। তারপর থেকে সকলে দুই বৌমার হাতে রান্না করা খাবার খেতে ভীষণ পরিমাণে ভয় পায়। কিন্তু তবুও রমা ও মিতা রান্নাঘরে দখল করা ছাড়ে না। রমা মাঝে মধ্যেই ঘোমটা দেওয়ার কারণে নুনের পরিবর্তে চিনি এবং চিনির পরিবর্তে নুন ব্যবহার করে। অন্যদিকে মডার্ন বৌমা ফিগার মেনটেন করার জন্য এমন ধরনের শাক পাতা রান্না করে যে তার থেকে জল খেয়ে থাকা অনেক ভালো বলে মনে হয়। একদিন, বাবা, একদিন আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবি রে? তোদের বউদের হাতে রান্না খেতে খেতে আমার পেটের দশা খারাপ হয়ে গেছে, তবু ওরা আমাকে রান্নাঘরে যেতে দেয় না। আমরাও তো বাড়ির খাবার খেতে পারি না, রোজ বাইরের খাবার খেতে খেতে আমাদের পকেট একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। এভাবে প্রায় আরো কিছুদিন কাটে। একদিন সীতা দেবীর বান্ধবী দিশানি দেবী তাদের বাড়িতে ঘুরতে আসে। সকলে মিলে তার অনেক আপ্যায়ন করে। দিশানি দেবী এক বৌমাকে শাড়ি পরে মাথায় এক হাত ঘোমটা দিয়ে থাকতে দেখে, আর অন্যজনকে জিন্স টপ পরে থাকতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। সীতা, তুই তো দেখছি দেশের দুই রকম কালচারকে নিজের বাড়িতে তুলে এনেছিস। ভালোই, একজনের মুখই দেখা যাচ্ছে না, আর একজন মুখে এমন মেকআপ করে ময়দা মেখেছে যে সূর্যের আলোর মতো চকচক করছে। সম্মানীয় কাকিমণি, আপনি কিছুক্ষণ বিলম্ব করুন, আমি আপনাকে কিছু খাদ্য রান্না করে দিই। আপনার পেট ভরলে আমাদের ভালো লাগবে। আর আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। এমন বর্ষার দিনে গরম গরম চা খেলে আমেজ চলে আসবে। এই বলে দুই বৌমা আবার রান্নাঘরে ঢুকে যায়। সেই দেখে সীতা দেবী আঁতকে ওঠে। সে তার বৌমাদেরকে বাধা দিতে চাইলেও তারা কোনো কথা শোনে না। এই হিংসুটি, তোর বৌমারা আমাকে রান্না করে খাওয়াতে চাইছে, আর তুই আটকাচ্ছিস কেন? বাজে মহিলা, আর কখনো তোদের বাড়ি আসবো না। কিন্তু রমা তার শাশুড়ি মায়ের বান্ধবীর জন্য সুজির পায়েস রান্না করে, কিন্তু দুঃখের বিষয় হলো মাথায় ঘোমটা থাকার কারণে সে রান্নাঘরে রাখা দুধের বাটির সঙ্গে টক দইয়ের বাটিটা গুলিয়ে ফেলে। এর ফলে সুজির পায়েসের বদলে দই সুজি রান্না করা হয়ে যায়। আর অন্যদিকে মিতা গ্রিন টি এবং তুলসী পাতা জলে ফুটিয়ে চা তৈরি করে। তারা দুই বোন দিশানি দেবীকে সেই খাবারগুলো খেতে দেয়। দিশানি দেবী কিছু বুঝতে না পেরেই খাবারগুলো খায়।
ইস, এসব কি রান্না করেছো তোমরা? থু থু, কি বাজে খেতে। টক দই দিয়ে কেউ আবার সুজি রান্না করে, আর চা এত পরিমাণে তেতো কেন? তোমরা ইচ্ছা করে আমাকে এমন খাবার খাওয়ালে, তাই তো? আমি আর কোনোদিনও এই বাড়িতে আসবো না। দেখলি তো আমি কেন ওদেরকে রান্নাঘরে যেতে বারণ করছিলাম। আমি ওদের এমন বাজে রান্না খেতে খেতে পুরো আত পাগল হয়ে গেছি, আর কিছুদিন ওদের হাতে রান্না খেলে আমি পুরো পাগল হয়ে যাব। তাই জন্যই আমি তোকে বলছি, আমার বাড়িতে আর আসিস না, না হলে এমন খাবারই খেতে হবে। দিশানি দেবী ভয়ের চোটে তার বান্ধবীর বাড়ি থেকে পালিয়ে যায়। এভাবে কিছুদিন কাটে। একদিন দুই ভাই মিলে ভালো মন্দ বাজার করে বাড়িতে নিয়ে আসে। সেগুলো দেখে দুই বৌমা রান্না করবে বলে তাদেরকে পাগল করে দেয়, কিন্তু কিছুতেই তারা দুই বৌমাকে রান্না করতে দেয় না। না মাতা, আপনি দয়া করে এমন করবেন না। শেষবারের মতো বিশ্বাস করুন, রান্নায় এবার আমরা কোনো রকমের ত্রুটি রাখবো না। এই বলে দুই বৌমা একসাথে রান্নাঘরে চলে যায়। তারা আবার রান্না করে নিয়ে আসে। সবাই ভয়ে ভয়ে তাদের হাতে রান্না খায়, কিন্তু এবার রান্নায় আর কোনো সমস্যা না থাকায় সকলে ভীষণ পরিমাণে অবাক হয়। কি ব্যাপার, তোমরা দুইজনে দুই রকম রান্না করেছো, কিন্তু দুরকমই খাবার খেতে অসাধারণ হয়েছে। এমন বলতে না বলতেই শাশুড়ি মা এবং তার দুই ছেলে অজ্ঞান হয়ে যায়, আর সেই মুহূর্তেই দুই বউয়ের আসল রূপ বেরিয়ে আসে। রমা নিজের মাথার ঘোমটাটা খুলে দেয়। আমাদের ভীষণ কথা শোনাচ্ছিলিস বল? আমরা দুই বোন ইচ্ছা করে তোদেরকে এমন খাবার খাওয়াচ্ছিলাম যাতে তোদের শরীরটা খারাপ করে, আর আজকে শেষ দিন, তাই ভালো করে তোদেরকে খাবার খাইয়ে দিয়েছি, কিন্তু তাতে ঘুমের ওষুধ মিশিয়ে। আসলে রমা এবং মিতা দুজনে দুই চোর বোন ছিল। ছোটবেলা থেকে তাদের চুরি করার স্বভাব ছিল। তাদের দিদা এবং দাদুও তাদের এমন কাজে সাহায্য করত। এত বড় বাড়িতে বিয়ে হওয়ার ফলে তাদের টাকার প্রতি অত্যাধিক লোভ বেড়ে যায়, ফলে তারা সকলকে নাজেহাল করার জন্য এমন বেশ ধারণ করে। একজন মাথায় ঘোমটা দিয়ে আর আরেকজন জিন্স টপ পরে মডার্ন হয়ে বাজে বাজে রান্না করে সকলকে নাজেহাল করে তোলে। চল দিদি, আমাদের সব চুরি করে নিয়ে পালাতে হবে। দিদা দাদুকে ফোন করে জানিয়ে দে, বল যে ভাড়া বাড়ি ছেড়ে কোনো মতে পালিয়ে যেতে। এভাবে দুই বোন মিলে সীতা দেবীর বাড়ির সমস্ত জিনিস চুরি করে নিয়ে পালিয়ে যায়। প্রায় বেশ কিছুক্ষণ পর সকলের জ্ঞান ফিরে আসে। তারা নিজেদের বাড়িঘর ওলটপালট অবস্থায় দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। অন্যদিকে তারা বাড়ির দুই বউকেও খুঁজে পায় না। রান্নাঘরে গিয়ে তারা দেখে একটা কাগজে চিঠি লেখা আছে, মাতা, আপনার মডার্ন আর ঘোমটা দেওয়া বউ রান্নাঘরে রান্না করে রেখে গেছে, খেয়ে নেবেন। আর এতদিন বাজে বাজে রান্না খাইয়েছি, তাই জন্য আমাদেরকে ক্ষমা করবেন। সীতা দেবী এবং তার দুই ছেলে দেখে যে তাদের বাড়ির দামি দামি গহনা টাকা পয়সা চুরি হয়ে গেছে। তারা এমন ঘটনা কিছুতেই মেনে নিতে পারে না। হায় হায়, এ কি হয়ে গেল আমাদের সাথে? এমন কি করে হলো? শেষ পর্যন্ত দুই চোর বউকে বাড়িতে নিয়ে আসলাম। এক্ষুনি পুলিশকে ফোন কর। দুই ভাই কাঁদতে কাঁদতে পুলিশকে ফোন করে সব ঘটনা জানায়। তারা এমন ঘটনা শুনে ভীষণ অবাক হয়ে যায়। মাতা সম্মানীয় বলে খুব আদিক্ষেতে দেখাচ্ছিল। ওরা দুজনে চোর, দুই শয়তান বোন। আপনি আমাদেরকে বাঁচান পুলিশ বাবু। পুলিশ বাহিনী অনেক সন্ধান করলেও তাদের দুই বোনের কোনো হদিশ পায় না। অন্যদিকে পুলিশ তাদের দিদা এবং দাদুকে ধরতে গেলেও তারা ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায়। কিরে মিতা, পুলিশ আমাদের ধরতে পারবে না তো? যদি ধরে নেয় তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বো। আমাদের যে করেই হোক বিদেশে পালিয়ে যেতেই হবে। আরে, আমাদের তো অন্য রূপ আছে, তুই চিন্তা করিস না। এই বলে তারা তাদের দিদা দাদুকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছায়। রমা আবার নিজের মাথায় ঘোমটাটা পরে নেয়। অন্যদিকে মিতা নিজের মডার্ন সাজে সেজে নেয়। তারা যখন এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করে, তাদের সকলের হাতে বড় বড় টিফিন গাড়ি ছিল। এই দেখে এয়ারপোর্ট পুলিশ তাদেরকে ধরে। স্যার, আমাদের বর বিদেশে থাকে, তাই তাদের জন্য এই টিফিন গাড়িতে রান্না করে নিয়ে যাচ্ছি। নতুন বিয়ে হয়েছে তো স্যার, বুঝতেই পাচ্ছেন। এয়ারপোর্ট পুলিশ তাদের কথা বিশ্বাস করে নেয় এবং তাদেরকে ছেড়ে দেয়। আসলে সেই টিফিন গাড়িতে সব চুরি করা টাকা এবং গহনা ভর্তি ছিল। সেই সমস্ত জিনিস নিয়ে তারা দুই বোন বিদেশে পালিয়ে যায় এবং সেখানেই তারা দিন কাটাতে থাকে।